প্রাক্তন প্রেমিকার দেওয়া উপহার ভেঙে যাওয়ায় এক নাগাড়ে মেরে যাচ্ছে আমার স্বামী রাজিদ হোসাইন। মেরে মেরে যখন ক্লান্ত হয়ে গেছে তখন হাতে থাকা বেল্ট নিচে শব্দ করে ফেলে দিয়ে রাজিদ বলল, এরপর থেকে ভুলেও আমার কোনো জিনিস ধরার দুঃসাহস করবি না, নয়তো এর থেকেও অবস্থা বেশি ভয়ানক হবে। আমি তার কথা শুনে কোনো উত্তর দিলাম না, শুধু এক ধ্যানে তার দিকে তাকিয়েছিলাম। চোখ দিয়ে অজস্র পানি পড়লেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয়নি, কারণ তার কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করিনি। মানুষ যা আশা না করলে বা কোনো কিছু ভাবনার বাইরে থাকা, অর্থাৎ অপ্রত্যাশিত কিছু তার সাথে ঘটলে যেমন অবস্থা হয়, আমারও ঠিক তেমন অবস্থা হয়েছে। একদম বাকরুদ্ধ হয়ে গেছি। আমাদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে, এই তো 3 মাস আগে। তারা অতীত সম্পর্কে বলে আমার কাছে সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু 3 মাসে তার মনে এতটুকু জায়গাও করতে পারিনি। সেটা তার ব্যবহারেই বুঝতে পারতাম। আমাকে বলে দিয়েছিল কোনো কোনো জিনিসে হাত দেবে না। আমিও সেই রকমই চলছিলাম, সব সময় ওনার থেকে দূরে দূরে থাকতাম, যেন কোনো ঝামেলা না হয়। তবুও যতটুকু সামনে যেতাম উনি সহ্য করতে পারতেন না। আর এইসবের প্রধান কারণ ছিল সে মেয়েদের ঘৃণা করত। তার 3 বছরের রিলেশনে ধোঁকা দিয়ে তার প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে নেন। এই ধোঁকার পর থেকে তিনি ভাবেন সব মেয়েরাই এক, সব মেয়েই ছেলেদের মন নিয়ে খেলে, ঠেলা হয়ে গেলে ছুঁড়ে ফেলে। আমি বোঝাতে চেয়েছি, তবে সাহস করে বোঝাতে পারিনি। তার প্রাক্তন প্রেমিকার দেওয়া শোপিসটা আমার কাছ থেকে ভাঙেনি। আমার ননদের ছেলে শোপিসের পাশে থাকা ছোট্ট আরেকটা ফুলেরটা নামাতে গিয়ে ওটাই ধাক্কা লেগে শোপিসটা পড়ে যায় আর ভেঙে যায়। আর রাজিদ ভাবে আমি ইচ্ছে করেই ভেঙেছি, তাই এত মার। উনি যখন রাতে বাসায় ফেরেন তখন আমার ননদ ভয়ে ভয়ে বলল যে ওটা রাফি, মানে ননদের ছেলে ভেঙেছে। রাফিও মাথা নিচু করে সায় দেয়। এরপর উনি রুমে আসেন। আমি তখন জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলাম। উনি পেছন থেকে হালকা কাশি দিয়ে বললেন, সরি, আমি জানতাম না ওটা তুমি ভাঙোনি। সকালের ব্যবহারের জন্য সরি। আমি এক পলক তার দিকে তাকিয়ে আবার সামনে তাকালাম, কিছুই বললাম না। তিনিও কোনো উত্তরের আশা না করে চলে গেলেন। ওই দিনের পর অনেকটা চুপচাপ হয়ে গিয়েছি। প্রয়োজন ছাড়া কারো সাথেই তেমন কথা বলিনি, ওনার সাথে তো আরও না। এরপর কেটে গেল 6 মাস। এর মধ্যে ওনার অফিসের কাজে অন্যত্র থাকতে হবে 2 মাস। তাই শাশুড়ি আমাকে জোর করে ওনার সাথে পাঠিয়ে দিলেন। আমিও আসতে চাইনি, উনিও আনতে চাননি, তবুও শাশুড়ি মায়ের জোরে থাকতে হবে। এই 2 মাসে উনি তেমন আমার সাথে খারাপ আচরণ করেননি, আমার ভালো মন্দেরও খেয়াল রেখেছেন। তবে এতে আমার কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি আগের মতোই চুপচাপ থাকতাম, অযথা বিরক্ত করতাম না, অনেক প্রয়োজন না হলে কিছু চাইতামও না। 2 মাস পর আমরা আবার বাড়িতে চলে আসি। এর পরের দিনগুলো উনি আরও ভালো হয়ে গেলেন, তবে আমি চাইনি সে পাল্টে যাক। কেটে গেল আরও 6 মাস। এই কয়দিনে উনি একদিনও আমার সাথে খারাপ আচরণ করেননি। হয়তো চাইলেই এখন আমরা সুখী হতে পারতাম, কিন্তু সব সুখ যে সবার কপালে সয় না। আজকে রাজিদ অনেক খুশি, কারণ তার প্রাক্তন প্রেমিকা ধোকার পর আবারও কাউকে নতুন করে ভালোবেসেছে। হ্যাঁ, বিয়ের প্রায় 2 বছরের মাথায় সে উপলব্ধি করতে পেরেছে সে তার স্ত্রীকে ভালোবেসে ফেলেছে। শুধু ভালোবাসা না, ভীষণ রকমের ভালোবেসে ফেলেছে। আর তাই তো আজ এক গুচ্ছ ফুল নিয়ে বাসায় যাচ্ছে তার মনের কথা বলবে বলে। নিজের করা সকল অন্যায়ের কথা মনে পড়াতে ভীষণ আফসোস আর অনুশোচনাও হচ্ছে। তবে মনে মনে ভাবছে নিজের ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দেবে। মনে তীব্র আকাঙ্ক্ষা আর উত্তেজনা নিয়ে খুশি মনে বাসায় ফিরল। কিন্তু বাসায় আসার পরপরই তার মুখের হাসি চলে গেল, হাত থেকে ফুলগুলো পড়ে গেল। সামনেই শান্তা শুয়ে আছে, আর তার আশেপাশে মা, শাশুড়ি, 3 শালি, বোন, বাবা বসে কান্না করছে। বাসায় এসে জানতে পারে শান্তা আর নেই, চলে গেছে না ফেরার দেশে। কোনো রকম হেঁটে গেল শান্তার লাশের কাছে। জানতে চাইল কেন শান্তাকে এইভাবে শুইয়ে রেখেছে। শান্তার শাশুড়ি ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলেন আর আজহারি করতে থাকলেন। রাজিদ সবাইকে দূরে সরিয়ে নিজের রুমে গেল। গিয়ে রুমের চারপাশে হাঁটতে লাগলো, নিজের চুল টানতে লাগলো,
আর পুরো পাগলের মতো কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হঠাৎ তার চোখ টেবিলে গেল। সেখানে একটা ডায়েরি রাখা। চোখ মুছে সামনে এগিয়ে ডায়েরির প্রথম পাতা খুলল। বুঝতে পারল এটা শান্তার ডায়েরি। প্রথম পৃষ্ঠায় রাজিদের প্রতি ভালোবাসার অনুভূতি লেখা। তার কয়েক পৃষ্ঠা পর লেখা, প্রিয় স্বামী, আপনি আমার কতটা প্রিয় লিখে প্রকাশ করতে পারবো না। তবে আমি কি আপনার একটুও প্রিয় হতে পারি না? কেন এত খারাপ আচরণ করেন আমার সাথে? আমি তো কোনো ভুল করিনি, যে কারণে আমি এমন আচরণ প্রাপ্য। আপনি জানেন হারাম রিলেশনে কখনো সুখ থাকে না। একজনের করা ভুলের শাস্তি অন্যজনকে দেওয়ার মতো বোকা কাজ হয়তো আর নেই। দেখুন না, যার জন্য আপনি আমাকে কষ্ট দিচ্ছেন সে কিন্তু দোষ করেও সুখে আছে, আর আমি কোনো দোষ না করেও শাস্তি পাচ্ছি। কেন বলুন তো? যে ভুল করে তাকে শাস্তি দিলে সে হয়তো তার ভুলটা বুঝতে পারে, কিন্তু একজনের করা ভুলের শাস্তি অন্যজনকে দিলে কি দোষী কখনো তার ভুল বুঝতে পারে? পারবে না। আপনি চাইলে আমাদের সংসারটা সুখের হতো। যে ছেড়ে চলে গেছে তার কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়াটা বোকামি ছাড়া কিছুই না। কেননা তাতে অপর লোকটা মজাই পায়। কেউ ধোকা দিলে যে কারণে ধোকা দিয়েছে সেই দিকটা পরিবর্তন করে সুখী হয়ে দেখানোর মধ্যেই কিন্তু প্রতিশোধ নেওয়া যায়। আপনার উচিত ছিল তাকে দেখানো যে আপনি ভালো আছেন। অতীতের জন্য বর্তমান নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ না। জানেন, আপনার ব্যবহারে যা না কষ্ট পেয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি সেদিন, যেদিন আপনি আমার গায়ে হাত তোলেন। সেদিন যেন আমি অর্ধেক মরে গিয়েছিলাম। যে আপনাকে কষ্ট দিল তার দেয়া উপহার আপনি যত্ন করে রেখে দিয়েছেন, অথচ শুধু উপহারটা ভাঙার জন্য আপনি এভাবে মারলেন। এরপর থেকে আমি চাইনি আপনার মনে জায়গা করতে। তারপরের পৃষ্ঠায় লেখা, আজ আপনাকে বলেছিলাম একটু আমার সাথে ডাক্তারের কাছে যেতে, কিন্তু আপনার নাকি সময় নেই। অবশ্যই এতে ভালোই হয়েছে, কারণ ডাক্তার বলেছে আমি নাকি বেশি দিন বাঁচবো না, কারণ আমার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। আমার কাছে নাকি বেশি সময় নেই। আপনি গেলে হয়তো জানতেন, তারপর আমাকে করুণা করতেন, যা আমি চাই না। বাড়িতে কাউকে বললাম না, কারণ বেঁচে থাকার কোনো ইচ্ছেই এখন আর নেই। পরের পৃষ্ঠায় লেখা, আমার মনে হচ্ছে আপনি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন, তবে আমি তা চাই না, কারণ আমার যে হাতে বেশি সময় নেই। আপনার কষ্টের কারণ আমি আর হতে চাই না। তারপরের পৃষ্ঠায় লেখা, আজ শরীরটা খুব খারাপ লাগছে, সারা শরীরে অসহ্য ব্যথা করছে, হাতে হয়তো আর বেশি সময় নেই। আমি আপনাকে একটা উপদেশ দিই, আমি চলে যাওয়ার পর যদি আপনার জীবনে তৃতীয় কেউ আসে তবে দয়া করে তাকে অবহেলা করবেন না, কারণ এতে কখনোই সুখী হবেন না। নিজের জীবন গুছিয়ে নিয়ে সুখী থাকবেন। অতীত মনে করে আর নিজেকে কষ্ট দেবেন না। আমি চাই আমার মৃত্যুর পর আপনি এই ডায়েরিটা পান, কারণ বেঁচে থাকতে তো আর নিজের অনুভূতি আপনার কাছে প্রকাশ করতে পারবো না। তাই চাই চলে যাওয়ার পর যেন আমার অনুভূতির কথা আপনি জানেন। খুব ভালোবাসি প্রিয়, খুব বেশিই ভালোবাসি। খুব ইচ্ছে করছে একবার আপনাকে জড়িয়ে। আর কিছু লেখা নেই তাতে। ডায়েরিটা পড়ে বুকের সাথে মিশিয়ে চোখের পানি ফেলে বলল, তুমি তো নিজের অনুভূতি বলে গেলে, আমারটা তো শুনলে না। আমিও যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি প্রিয়তমা, খুব বেশি। আজ দু পরিবারে আর্তনাদের শেষ নেই, কেননা আজ দাফন করার জন্য একটি নয় দুটি লাশ যাচ্ছে এই বাড়ি থেকে। হ্যাঁ, রাজিদও সেদিন চলে গেছে না ফেরার দেশে। প্রথম প্রেমিকার আঘাত ভুলতে ভুলতে আবার নতুন আঘাত সহ্য করতে পারেনি। হার্ট অ্যাটাক করে সেখানেই মৃত্যুবরণ করে। তখনও তার বুকের সাথে ডায়েরিটা লেপ্টে ছিল।